জয়পুর, বাঁকুড়া জেলার জয়পুর। তো আমাদের সঙ্গে আসছেন ডক্টরের লিডার শ্রী অভিজিৎ রায় মহাশয়, তার সঙ্গে আসছেন ডক্টর ব্যানার্জি। তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাঁকুড়া জেলার সেই বনলতা, বহুদিন পর আমরা সেই বনলতায় আসলাম। আর এই মাল্টি লেভেল এমন একটা ইন্ডাস্ট্রি না, এই বন্ধুবান্ধবের সঙ্গে ঠিক দেখা হয়ে যায়, কারণ মাল্টি লেভেলে বলা আছে নতুন নতুন বন্ধু। তো যাই হোক, খুব সুন্দর আমাদের সামনে উপস্থিত আছেন বিখ্যাত সেই পুরনো একজন অভিজ্ঞ লোক আয়ুর্বেদিক মিস্টার স্বপন রুইদাস মহাশয়। তো যাই হোক, এখানে নিশ্চয়ই আজকে গ্রুপে এইটা দেওয়ার উদ্দেশ্য, আমার আরেকজন আছেন যেমন তাপসবাবু এইটা দেখবেন, আর আছেন আমাদের আলমবাবু। জন্য আমি আপনাদেরকে জানকারি দিচ্ছি, আমরা গ্রুপে দেখেছেন আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা শিখবো কার কাছ থেকে, ডক্টর ব্যানার্জির কাছে। আপনারা সেই উত্তরে অপেক্ষা থাকুন, পুরো বিষয়টাই আমরা ভিডিও আকারে দিতে থাকবো। ধন্যবাদ। জয় টপ টাইম। करे आपकी हर नीड को पूरी क्वालिटी भी A1 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 ओ करे आपकी हर नीड को पूरी क्वालिटी भी A1 पॉकेट फ्रेंडली तो नो टेंशन डेली लाइफ में जाएपन ओ करे आपकी हर नीड को पूरी क्वालिटी भी A1 पॉकेट फ्रेंडली तो नो टेंशन डेली लाइफ में जाएपन यूज करो इसे एनी टाइम, फेस पे आ जाएगी शाइन, माता है सबसे एक दिन टॉप पे होगा टॉप टाइम है यारो सुपर फाइन, टॉप टाइम है यारो सुपर फाइन, टॉप टाइम है यारो सुपर फाइन, टॉप टाइम है यारो सुपर फाइन। নমস্কার ডাক্তারবাবু, টপ টাইমের পক্ষ থেকে আজকে আমরা আপনাকে পেয়েছি। আপনি এসেছিলেন বিষ্ণুপুরের এই অঞ্চলে, তো পথিমধ্যে আপনার সঙ্গে দেখা। আমরা ঠিক এই মুহূর্তে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির এলাকায় আপনার সঙ্গে আমার দেখা হলো, যেহেতু আপনি চেম্বার থেকে বেরিয়ে আসলেন। তো আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সেটা আয়ুর্বেদ সম্পর্কে। তো আপনি আমাদের জানকারি দিলে আমরা অত্যন্ত খুশি হব। তো সেজন্যই আপনাকে আমাদের এই আহ্বান করা। তো আশা করি আপনি ভালো আছেন। জয় টপ টাইম। স্যার, আমরা প্রোডাক্ট ট্রেনিং করেছি, তা সেখানে ন্যাশনাল ট্রেনার মাননীয় মনোজ কুমার বাবু অনেক সময় দেখা গেছে যে উনি যেহেতু হিন্দিতে বলেন, এক্সপ্লেনেশন দেন, তো সেই ক্ষেত্রে আমরা একটু বাংলায় আপনাকে প্রশ্ন করলে অনেক বাঙালি আছে যারা আমাদের, তারা একটু বুঝতে পারবেন। তো স্যার, ঠিক আমরা এই মুহূর্তে আয়ুর্বেদিক ভেষজ পণ্যর ওপরে আস্থা রাখি, বিশ্বাস রাখি, আর আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে চর্চা করেন, তাই আপনার কাছে জানতে আসা। স্যার, এই মুহূর্তে আমরা যেটা জানি যে গাইনোকোলজিক্যাল আমাদের মায়েদের, তো সেই ক্ষেত্রে স্ত্রী রোগের ক্ষেত্রে, বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে আয়ুর্বেদিক যে পণ্য, সেই আয়ুর্বেদিক পণ্যের মাধ্যমে কী করে সুরাহা পেতে পারে, আমরা সেই বিষয়ে যদি গুটি কয়েক কথা। প্রথম কথা হচ্ছে, আয়ুর্বেদিক দিয়ে গাইনোলজিক্যাল যেসব প্রবলেম রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে নিরাময় করা যায়। আচ্ছা। যেমন ধরুন, ঋতুস্রাবের যে সময় যে প্রবলেমগুলো আছে, ঋতুস্রাব ঠিকঠাক হচ্ছে না বা নানা রকম যে সমস্যা রয়েছে, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এই যে সমস্যাগুলো নিয়ে ভোগেন, সেই সমস্যাগুলো থেকে সম্পূর্ণভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে আপনার এই মানে গাইনোকোলজিক্যালের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে সিস্ট একটা বিরাট সমস্যা, অনেক ক্ষেত্রে অপারেশন করতে হয়। তা শল্য চিকিৎসক ব্যতীত আয়ুর্বেদের মাধ্যমে সিস্টের সমস্যার সমাধান করা যায় কিনা স্যার? হ্যাঁ, অবশ্যই করা যায়, কিন্তু সেটা প্রথমের দিকে যদি হয়ে যায়, অতিরিক্ত বড় হয়ে গেলে সেটা হয় না। প্রথমের দিকে যদি ধরা পড়ে এবং অল্প অল্প করে সেটাকে ওষুধের মাধ্যমে, আমাদের যে আয়ুর্বেদিক ওষুধ রয়েছে সেই ওষুধের মাধ্যমে এটাকে নিরাময় করা যায়। আচ্ছা, সেটা সঠিক মাত্রায় প্রয়োগ যদি করা হয় তাহলে অবশ্যই পাওয়া যায়। সঠিক মাত্রা, সঠিক সময় এবং সঠিকভাবে। ধন্যবাদ স্যার। আরেকটা জিনিস, যেটা লিকুরিয়ার একটা সমস্যা আমরা স্ত্রী রোগের ক্ষেত্রে দেখতে পেয়েছি, সেক্ষেত্রে যদি গুটি কয়েক কিছু কথা বলেন। এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে এখন সব মহিলাদের দেখা যাচ্ছে, বিশেষ করে অল্প বয়সী থেকে শুরু করে মধ্যবয়সী, মাঝবয়সী সব মায়েদের বোনেদের একই সমস্যা, সাদা স্রাব হয় অনেকে লিউকেরিয়া বলে। তো এটা বিশেষ করে একটা ব্যাকটেরিয়া থেকে হয়, এবং এই ব্যাকটেরিয়া থেকে আমাদের যে লাইফস্টাইল রয়েছে, জীবন
প্রক্রিয়া জীবনশৈলী বা জীবনশৈলী যেটা আমরা বলছি লাইফস্টাইল, এই লাইফস্টাইলটাকে যদি আমরা ঠিকঠাকভাবে পরিবর্তন করতে পারি এবং কিছু নিয়ম মেনে চলতে পারি, তার সাথে যদি আমরা ওষুধ ব্যবহার করি, এটা থেকে সম্পূর্ণভাবে নিরাময় পাওয়া যায়। অ্যালোপ্যাথি ওষুধে কি হয়, অ্যালোপ্যাথি ওষুধ কিছুদিন ব্যবহার করার পরে এটা কমে গেল, ঠিক হয়ে গেল, আবার 6 মাস পরে এটা রিল্যাপস করে বা 1 বছর পরে রিল্যাপস করে। কিন্তু আয়ুর্বেদ একটা এমন জিনিস, এটাকে গোড়া থেকে নির্মূল করে এবং এর শিকড় কেটে বাদ দিয়ে দেয়। অর্থাৎ রোগের মূল কারণটাকে মূলোৎপাটিত অর্থাৎ ইরাডিকেট করে দেয়। ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনাকে আরেকটি প্রশ্ন করবো ডাক্তার সাহেব, যেটা হচ্ছে আবালবৃদ্ধ বনিতাদের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজমার একটা আধিক্য দেখা যায়। তো আমরা আয়ুর্বেদিকের মাধ্যমে অ্যাজমার একটা স্থায়ী সমাধান পেতে পারি কি? অবশ্যই পেতে পারে। প্রথম কথা হচ্ছে জীবনশৈলী, যেটা বললাম, কিছু নিয়ম পাল্টাতে হবে এবং এর সাথে শুধু আমাদের জীবন ধারা শুধু সেটা বলবো না, আমাদের প্রকৃতি দূষিত হয়ে চলেছে দিনের দিন। বায়ু দূষণ যেটাকে বলি। হ্যাঁ, বায়ু দূষণ হয়ে চলেছে, সেই জন্য এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। এছাড়াও আমাদের কিছু মানুষের ব্যাড হ্যাবিট রয়েছে, স্মোকিং করেন যারা, তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়। হয়তো আগে অনেকদিন ধরে স্মোকিং করে এসছেন বা এখনো পর্যন্ত স্মোকিং করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো প্রথম কথা, আগে স্মোকিং ছেড়ে দিন, বর্জন করতে হবে। হ্যাঁ, স্মোকিং, ধূম্রপান বন্ধ করুন, সমস্ত রকমের ধূম্রপান, এবং বাতাসে সংস্পর্শে এসে বাইরে বেরোলে আপনারা মাস্ক ব্যবহার করুন, পাতলা কাপড়ের মাস্ক ব্যবহার করুন। এর সাথে সাথে আমাদের কাছে কিছু মেডিসিন রয়েছে, যেটা ব্যবহার করলে আপনি অ্যাজমা বা সিওপিডি বা হাঁপানি যেটাকে বলছেন, সেটা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন। আর আপনার ঠান্ডার খাবারের ব্যাপারে কোনো কি আপনার বাধ্যকতা বা বর্জনের ব্যাপার আছে ঠান্ডা খাবারের? সিওপিডি বা অ্যাজমা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা বলি যে ঠান্ডা খাবার সম্পূর্ণভাবে বর্জন করুন, ঠান্ডা কিছু খাবেন না। যেমন ফ্রিজের জিনিস, ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই টাইপের জিনিস থেকে দূরে থাকতে হবে। এবং ফলের মধ্যে যেসব ঠান্ডা রয়েছে, যেমন শশা, এগুলো রোদের সময় খেতে হবে, সূর্য থাকাকালীন, গরম আবহাওয়ার মধ্যে। হ্যাঁ, এবং এটা সূর্য ডুবে যাওয়ার পরে বা ঠান্ডার সময় এটা খাওয়া চলবে না, তাহলে এটা থেকে অনেকটা দূরে থাকতে পারবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তারবাবু। আমাদের টপ টাইমের পক্ষ থেকে ধন্যবাদ। স্যার, আরেকটা প্রশ্ন করবো, বর্তমানে আমরা যে অনেক সময় কনফিউজ হয়ে যাই যে অ্যালোপ্যাথি আমরা খাবো না আয়ুর্বেদিক খাবো। আচ্ছা, একটা মানব দেহ বা একটা রুগী বা মরিচ এই আয়ুর্বেদিক যদি পণ্য গ্রহণ করে, অ্যালোপ্যাথিক যদি ওই একই রোগের জন্য ব্যবহার করে, এই দুটোর মধ্যে ডিফারেন্ট বা বিজ্ঞানসম্মত প্রয়োগ যদি করা হয়, তার পাশাপাশি সুফল বা কুফলটা কি আছে, এই বিষয়ে যদি গুটি কয়েক কথা বলেন। প্রথম কথা হচ্ছে, দেখুন, আয়ুর্বেদিক নেচারের জিনিস, এ আমাদের শরীরে হার্মফুল কোনো কেমিক্যাল না দিয়ে যদি আমাদের শরীরে দেওয়া হয়, এতে উপকার আছে। কিন্তু যে কোনো অ্যালোপ্যাথি ওষুধ, সেটা কেমিক্যাল, রাসায়নিক দ্রব্য, অনেক কিছু জিনিস দিয়ে তৈরি করা হয়, কেমিক্যাল এইসব থাকে, স্টেরয়েড থাকে। তো সেই ক্ষেত্রে আমরা একটাই কথা বলবো যে অ্যালোপ্যাথি ওষুধ খেলে আপনি হয়তো আজকে খেলেন, আজকেই ভালো হয়ে যাবেন বা কালকে ভালো হয়ে যাবেন, কাল থেকে আপনি এর উপকার উপলব্ধি করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এবং অল্প কয়েকদিন পরে হয়তো আপনি ওষুধ বন্ধ করে দেওয়ার পরে দেখা যাবে যে কিছু ক্রনিক ডিজিজ আছে যেটা আবার রিল্যাপস করে, ঘুরে আসে। কিন্তু আয়ুর্বেদিকের ক্ষেত্রে আপনার যতটুকু ভালো হবে ততটুকুই আপনার কিন্তু 100% কিউরের জায়গা আস্তে 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 তৈরি হয়ে যাবে এবং এটা রিল্যাপস হওয়ার জায়গাটা থাকবে না। এবং আপনার কোনো কেমিক্যাল খেতে হবে না, কোনো স্টেরয়েড খেতে হবে না, কোনো ড্রাগ নিতে হবে না। আপনি এইসব বিষাক্ত জিনিস থেকে দূরে সরে থেকে আপনি আপনার নিজের রোগকে সম্পূর্ণভাবে ভালো করতে পারবেন। অর্থাৎ রোগের কারণকে এটা নিরাময় করছে, আয়ুর্বেদিক কাজ করছে স্লো বাট স্টেডি। বাট অ্যালোপ্যাথিতে আমরা যেমনি খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পেলেও দেখা হলো আবার 2 মাস পরে ঘুরে ডাক্তারবাবুর কাছে যেতে হতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডাক্তারবাবু। আরেকটা কথা বলছি, দেখুন, বিজ্ঞানের তো অগ্রগতি হচ্ছে, বিজ্ঞান ডেভেলপমেন্ট হচ্ছে, আগামী দিনে আরও বিভিন্ন ধরনের প্রযুক্তি, আগামী দিনে ধরুন 2030, সেই সব ক্ষেত্রে আয়ুর্বেদিকের গ্রহণযোগ্যতা কি আপনার মনে হয় আরও ক্রমবর্ধমানভাবে বেড়ে যাবে ডাক্তারবাবু? অবশ্যই। কারণ আয়ুর্বেদিকের চাহিদা এবং আয়ুর্বেদিক কতটা অপরিহার্য আমাদের জীবনে, সেটা আমরা প্রথম বুঝতে পারলাম যখন কোভিড বা করোনা এলো। করোনা আসার পরে মানুষ প্রথম যেটা বুঝতে শিখেছে সেটা হচ্ছে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কাকে বলে। রাইট। এবং ইমিউনিটি যদি সত্যি কথা বলতে যদি গ্রো করতে হয় বা বাড়াতে হয়, তাহলে একমাত্র আয়ুর্বেদিক হচ্ছে প্রথম রাস্তা। এবং একটা বিশ্ব মহামারী, এই বিশ্ব মহামারীকে যদি আয়ুর্বেদ দিয়ে ঠেকানো যেতে পারে, যেখানে কোনো ওষুধ, কোনো ইঞ্জেকশন, কোনো কিছু কাজ করছে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমাদের হারাতে হয়েছে এই বিপর্যয়ে, সেই জায়গায় আমরা শুধুমাত্র নিজেদের ইমিউনিটি, আমাদের পরিবারের ইমিউনিটি বাড়িয়ে এই রোগটা থেকে দূরে সরে আসতে পেরেছি। এবং আগামী দিনে আরও এটা ক্রম পরিবর্তন হয়ে চলেছে এবং এটা প্রতিনিয়ত প্রতিদিন রিসার্চ হচ্ছে, আরও উন্নত হচ্ছে। এবং বীজ ছাড়া বাঁচবো
এই স্বপ্নটা আজকাল মানুষ সবাই দেখছে। তো আশা করি আগামী 2030, 2040 এই সালগুলোতে মানুষ ভেষজ পণ্যের উপর আরও নির্ভরশীল হয়ে পড়বে খাবে এবং বীজ থেকে দূরে আসবে। সেই সচেতনতা তখন আরও বর্ধিত হবে। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তারবাবু। আচ্ছা, ঠিক এই মুহূর্তে আরেকটি প্রশ্ন আমার মনে পড়লো। তো আসলে প্রসঙ্গটা অল্প বয়স্ক ছাত্রছাত্রীদের মধ্যে চুল উঠে যাওয়া, অনেকের চামড়ার সমস্যা, আবার দেখা যায় ক্লাস 9-10 বাচ্চাদেরও চুল পেকে যাচ্ছে, প্লাস অনেক মেয়েদের গালে পিম্পল দেখা যাচ্ছে, চর্ম। তো এই যে অল্প বয়স্ক বা এডোলেন্স পিরিয়ডে এই সমস্যাগুলো কেন দেখা দিচ্ছে, এই বিষয়ে যদি আপনি একটু সংক্ষেপে আমাদের জানকারি দিন। প্রথম কথা হচ্ছে আমাদের জলবায়ু, আমাদের জল, পরিবেশ যেমন দূষিত হয়েছে, জলও দূষিত হয়েছে। জলের কারণে মূল এটা প্রথম হয়ে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া। আমরা বাইরের খাবার বেশি খেতে পছন্দ করি সবাই। টিনেজার্সরা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই পছন্দ করে, মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড তারা বেশি খায়, রিচ ফুড এইসব খায়। তো পেটের কিন্তু ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম কিন্তু একে ডাইজেস্ট করতে পারছে না। একটা কথা আছে দেখবেন, যার পেট ভালো, যার সব ভালো তার। পেট যদি আমাদের ভালো না থাকে, লিভার যদি ঠিকঠাক কাজ না করে, লিভারের ক্ষমতা যদি দিন দিন কমতে থাকে, এই সমস্যাগুলো আসতে থাকে। তো প্রথম কথা হচ্ছে জল পাল্টান, পরিষ্কার জল ব্যবহার করুন, তার সাথে সাথে নিজের শরীরকে পরিষ্কার রাখুন, এইসব সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। মানে লাইফস্টাইলটাকে আরও, জীবনশৈলীটাকে সঠিক সিস্টেমে অবশ্যই করে যাতে তারা বেশি উপকৃত হবে, যার জন্য এই লাইফস্টাইল ওরিয়েন্টেড ডিজিজগুলোই এটাই। এবং গালে যেটা মেয়েদের অনেকের প্রচণ্ড ব্রণ হয়, সেক্ষেত্রে মানে আয়ুর্বেদিকের মেয়েদের ক্ষেত্রে এই একটা বিরাট সমস্যা আমরা দেখি অনেক ছাত্রছাত্রীদের মধ্যে। সেক্ষেত্রে সমাধানটা কি? অবশ্যই এটা লিভারের সাথে জড়িত। পেট যদি পরিষ্কার থাকে, পিম্পলটা আসবে না। পিম্পল অ্যাকচুয়াল দু প্রকার, মডারেটেড পিম্পল আর অ্যাকুইট পিম্পল। তো এই মডারেটেড পিম্পল খুব কম মানুষের মধ্যে দেখা যায়। বেশিরভাগ যেটা দেখা যায়, দেখুন যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। আচ্ছা, তো ডে টু ডে বেসিসে যদি কেউ আয়ুর্বেদিক যেসব ফেস ওয়াশ রয়েছে, যদি সেই সব ফেস ওয়াশ দিয়ে যদি মুখ পরিষ্কার করে এবং তার সাথে পেট যদি পরিষ্কার রাখে, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করে, সঠিক জিনিস খায়, সঠিক খাবার খায়, তার যদি হজম ঠিকঠাক হয়, তাহলে এই জিনিসগুলো থেকে দূরে থাকে। অবশ্যই কিছুটা টিন এজড যেটা রয়েছে তার উপরও কিছুটা নির্ভর করে, তবে সেটা খুব সামান্য, অতিরিক্ত না। ধন্যবাদ। আচ্ছা, টিনেজাররা যে বর্তমানে প্রচুর যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে বা এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে যে মোবাইলের যে ব্লু লাইটের এফেক্ট, এক্ষেত্রে তো তাদের মধ্যে বিষণ্ণতা বা অ্যাগ্রেসিভ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কি অনেক সময় অনেক ছেলেমেয়েরা দেখছি পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে বা আমার প্রতি একটা মানে অ্যাগ্রেসিভ আচরণ করছে। সেক্ষেত্রে কি আয়ুর্বেদিকের কোনো ভূমিকা আছে, বা তারা সেইভাবে যদি বাচ্চা কাচ্চাদের দেওয়া যেতে পারে তাহলে অনেক বেটার হতে পারে স্যার? সেই ব্যাপারে অবশ্যই কিছু রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে প্রথম কথা, মোবাইলের অল্টারনেটিভ কোনো আয়ুর্বেদিক নেই। মোবাইলের যে আলট্রাভায়োলেট রে বা যে রেডিয়েশন রয়েছে, এই রেডিয়েশন কিন্তু আমাদের সরাসরি এফেক্ট করে পুরো শরীরে প্রত্যেকটা অর্গানে, এবং তার সাথে আমাদের ভাইটাল অর্গান ব্রেন, তার উপর এফেক্ট করছে। এই যে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বা এক কথায় আমরা যেটাকে বলে থাকি লো ভোল্টেজ হয়ে যাচ্ছে, বাচ্চা অন্যমনস্ক থাকছে, কথা বলছে না, বাচ্চাদিকে মোবাইল না দিলে খাবার খাচ্ছে না, এই যে জিনিসগুলো রয়েছে, অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে একটা জিনিসের প্রতি, অ্যাডিকশন। এই অ্যাডিকশন থেকে আপনারা নিজে আগে মোবাইল থেকে ওনাদিকে সরিয়ে নিয়ে আসুন, তারপরে যেটা ডিসঅর্ডার হয়ে গেছে সেটাকে রিকভারি করার অবশ্যই, মানে সেটা আয়ুর্বেদিকের সম্ভব যে এই ধরনের জিনিস হলে বাচ্চারা সেইভাবে আবার প্রবলেমটা থেকে বেরিয়ে আনা সম্ভব, কিন্তু মোবাইল থেকে তাকে আপনাকে বার করে আনতে হবে। ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন, বার্ধক্যজনিত কি একটা সমস্যা আমাদের দেশে, একটা মানে অন্যতম সমস্যা আমাদের বৃদ্ধ পিতামাতা, কাকা, দাদু। তো এই বার্ধক্যজনিত সমস্যার মধ্যে অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, এই সমস্ত জিনিসগুলো বা বার্ধক্যদের ক্ষেত্রে ভুলে যাওয়া, অ্যালজাইমার ডিজিজ, এই সমস্ত রোগের ক্ষেত্রে আপনার যদি বলেন যে সেই জায়গা থেকে সুরাহা পাওয়ার জন্য আয়ুর্বেদিকের কি ভূমিকা স্যার? অবশ্যই আয়ুর্বেদিকের ভূমিকা এখানে রয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এইসব সমস্যা যেমন যেটা আপনি বললেন হাইপার টেনশন, এই হাইপার টেনশন কিন্তু প্রথম কথা হচ্ছে হাইপো উইথ টেনশন, হাইপার উইথ টেনশন, এই দুটো জিনিস রয়েছে। মানে চিন্তা ভাবনা থেকে এই জিনিসটার জন্য প্রথম কথা হচ্ছে চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন, খাওয়া দাওয়ার সিস্টেম চেঞ্জ করুন, অল্প খাবো বেশি দিন খাবো, বেশি খাবো অল্প দিন খাবো, এই খাবারের সিস্টেমটা মেনে চলুন।
কোলেস্ট্রল লেভেল কম থাকবে, আপনার শরীরে যে বর্জ্য পদার্থ জমেছে সেটাকে বার করুন। আস্তে 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 শরীর আপনার ভালো হতে শুরু করবে। বেশ কিছু প্রোডাক্ট রয়েছে ডেল্টা ফার্মার কাছে, যেটা আপনাকে মানে বয়স্ক লোকেদের জন্য ডিটক্সিফিকেশনের জন্য, সেটা দিয়ে আপনি ডিটক্স করুন নিজের শরীরকে বীজ থেকে মুক্ত করে নিন, এমনিতেই অর্ধেকটা রোগ ভালো হয়ে যাবে। তারপর যে ডিজিজটা আপনার রয়েছে সেটা থেকে তো অবশ্যই বার করে আনা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি জানি স্যার যে স্বল্প পরিসরে এই গুরুত্বপূর্ণ আলোচনা সম্ভব না, আপনাকে অল্প কিছুক্ষণের জন্য আমরা আজকে পেয়েছি। তো তার জন্যই আজকে আমরা এই মানে আয়ুর্বেদিক তত্ত্বতে বসা। তো সেই ক্ষেত্রে আপনাকে আরেকবারও ধন্যবাদ জানাই। তো আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে চর্মরোগের ক্ষেত্রে একটু ছোট করে বলুন যে বিভিন্ন ধরনের চর্মরোগ, সোরিওসিস বা আরও কিছু কিছু রোগের ক্ষেত্রে তো আমাদের আয়ুর্বেদিকের কিছু মেথড অফ অ্যাপ্লিকেশন যেগুলো পুরুষ নারী সব বয়সেই সেইটা ভালো এফেক্টিভ, প্যাথোলজি বা বিভিন্ন রক্তের টেস্ট ছাড়া যদি তারা এই সিস্টেমে চলে সেক্ষেত্রে যদি একটুখানি বলেন। প্রথম কথা হচ্ছে স্কিনের যেসব সমস্যা রয়েছে, র্যাশ, একজিমা, সোরিওসিস, এই টাইপের যে বা মেডিসিনের এফেক্ট থেকে কিন্তু অনেক সময় হয়, যেমন ডায়াবেটিসদের মেটামরফিন খাওয়ার পরে কিন্তু অনেক সময় চুলকানি হয় অনেক রোগীদের, সেই সমস্তগুলো নিয়েই বলুন যে আমরা মেডিসিন রিয়াকশন, যেটা কিছু মেডিসিন দীর্ঘদিন Drug reaction. পরে ড্রাগ রিয়াকশন হয়ে যায়, বা সেই মেডিসিনটা আপনার শরীরে দীর্ঘদিন চলতে সেটা রেজিস্ট্যান্স হয়ে যায়, আচ্ছা সেই ওষুধ কাজ করে না। তখন কি করা হয়? ওভারডোজে দেওয়া হয়। ওভারডোজ করলে শরীরে আপনার যেটা নেওয়ার পারমিট আছে তার থেকে বেশি দেওয়া হচ্ছে, অটোমেটিক্যালি effect. আপনার শরীরে একটা সাইড এফেক্ট আসবে। আচ্ছা তো প্রথম কথা হচ্ছে শরীর যদি পরিষ্কার রাখেন, আপনার যদি ডিটক্সিফিকেশন করে রাখেন, এই সমস্যাগুলো আসবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জলকে পরিবর্তন করুন। যে জলে স্নান করছেন সেই জলকে পরিষ্কার রাখুন, সেই জল পরিচ্ছন্ন ব্যবহার করুন। আপনি হয়তো চোখে দেখছেন জলের রং সাদা, এ তো পরিষ্কার জল, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে জলের ভেতরে কত কিছু জিনিস রয়েছে যেটার জন্য আপনার শরীরে এইসব সমস্যাগুলো হচ্ছে। বিশেষ করে গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে পুকুরে স্নান করছে সবাই, পুকুরের জলে অনেকেই স্নান করে, অনেক ধুলোবালি, নোংরা ময়লা ধুলোবালি পড়ে থাকে, সেই ক্ষেত্রে র্যাশ জন্মায়, ফাঙ্গাল ব্যাকটেরিয়া, এইসবের ক্ষেত্রে জিনিসগুলো হয়। এটা থেকে দূরে থাকুন। অবশ্যই কিছু মেডিসিন রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে প্রশ্ন, আমরা অনেকেই জানি হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, এইটা হয়ে গেলে মানুষ যতদিন বাঁচবে ততদিন যেন অ্যালোপ্যাথি ওষুধ খাবে, এইটা যেন একটা আমাদের একটা ধ্যান ধারণা হয়ে গেছে। সেক্ষেত্রে আয়ুর্বেদিক কিভাবে সত্যি সুরাহা দিতে পারে যদি একটু সংক্ষেপে বলেন। অবশ্যই প্রথম কথা হচ্ছে এই হাইপার টেনশনের পেশেন্ট যারা রয়েছে বা হাই প্রেশার, উচ্চ রক্তচাপের যারা রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস কমন দেখা যায়। যে কিছুদিন উচ্চ রক্তচাপে ভোগার পর তার কার্ডিয়াক সমস্যা, হার্টের সমস্যা এসছে, নানা রকম সমস্যা, তার থেকে মায়োকার্ডিয়াল ইনফেকশন, কার্ডিয়াক অ্যাটাক আসছে, বা হার্ট ব্লক হচ্ছে, ব্লকেজ হচ্ছে, এই যে জিনিসগুলো বা এই সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে। তো প্রথম কথা বলবো, এর জন্য দায়ী কিন্তু আমাদের লাইফস্টাইল। এগুলোকে পরিবর্তন করতে হবে, সঠিক নিয়মে থাকতে হবে, খাওয়া দাওয়া সঠিক নিয়মে করতে হবে, এবং তার সাথে সাথে কিছু মেডিসিন রয়েছে সারা জীবন খেতে হবে, এরকম কোনো ব্যাপার বাধ্যবাধকতা আয়ুর্বেদিকে নেই। অ্যালোপ্যাথিতে হয়তো রয়েছে, অ্যালোপ্যাথিতে আপনাকে সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন এই ওষুধের হাত ধরে চলতে হবে। আজকে আপনার হয়তো অ্যামলোডিপিন 5mg চলছে, কাল 10 চলবে, আগামী দিনে আরও কিছু মলিকুল ওর সাথে অ্যাড হবে, আরও কিছু হবে, টেলমিসাটেনে আসবে, নানা রকম অ্যাড হতে থাকবে একটার পর একটা। মানে এইটা একটা সময় তাহলে এই এত ধরনের ওষুধ খেতে খেতে কি হয়ে যাচ্ছে? রেজিস্ট্যান্স হচ্ছে প্রোডাক্টগুলো, ওষুধগুলো বা সেই ড্রাগগুলো আপনার শরীরে রেজিস্ট্যান্স হচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে একটা সময় আসছে সেই ওষুধ কাজ করছে না, তখন একটার সাথে আরেকটা মিশিয়ে দিতে হচ্ছে, কম্বাইন্ড ড্রাগ করে দিতে হচ্ছে আপনাকে, কারণ একটা সিঙ্গেল মলিকুল বা সিঙ্গেল প্রিপারেশন আপনার তখন কাজ হচ্ছে না। এরপর ব্যাপার যেটা রয়েছে, এটা থেকে আপনি আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করলে বা আয়ুর্বেদিক ওষুধের সাহায্যে আপনি সম্পূর্ণভাবে অল্প কদিনের মাঝে, অর্থাৎ সেক্ষেত্রেও আপনি ক্লিনিজিং এর ব্যাপারটা চলে আসছে, অর্থাৎ বার্ধক্য জনিত সমস্যা বলুন বা বেশ কিছু রোগের ক্ষেত্রে যখন নাকি ড্রাগ এফেক্টটাকে কাটানোর জন্য কিন্তু ক্লিনিজিং একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ক্লিনজিং আগে পরিষ্কার না করলে তো হবে না, পরিষ্কার করতে হবে, তারপরে ওষুধ দিলে এটা কিওর হবে, মানে ডিটক্সিফিকেশন যেটা বলছে। ধন্যবাদ স্যার। এবার আপনি একটুখানি এই যে ডায়াবেটিক্স, আরেকটি মানে আমরা জানি আজকে দি ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড পপুলেশন ইন্ডিয়া, ডায়াবেটিস যেটা সেন্টার বলি ক্যাপিটাল, তো সেক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিকের মারফতে একটু সুরাহা কীভাবে পেতে পারি সে ব্যাপারে গুটি কয়েক কথা বলুন স্যার। প্রথম কথা হচ্ছে যেটাকে ডায়াবেটিস বা হাইপারগ্লাইসেমিয়া বা মধুমেহ বলা হচ্ছে, এই রোগ এখন বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়েছে। আগে শহরে গ্রামে গঞ্জে ছিল, এখন বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়েছে। তো এই জায়গায় একটাই কথা বলবো, খাওয়া দাওয়ার পরিবর্তন করুন, সঠিক প্রপার ডায়েট চার্টে আসুন,
এবং মানে খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, সুগারের জন্য যে মানুষের আস্তে আস্তে অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার করে আস্তে আস্তে ট্যাবলেট থেকে ইনজেক্টেবল ইনসুলিনে চলে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, ইনসুলিন চলে আসে। সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন, সম্পূর্ণভাবে ডায়াবেটিস ভালো হয়। এবং ডায়াবেটিসের থেরাপি রয়েছে, এই থেরাপির মধ্যে আপনি থাকলে আপনি 3 থেকে 6 মাসের মধ্যে এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। লাইফ টাইমের জন্য আপনাকে আর মেডিসিন খেতে হবে না, কিন্তু আপনাকে খাওয়া দাওয়াটা মেনে চলতে হবে। মানে খাওয়া দাওয়া মেনে চলতে বলতে কি স্যার আপনি এটাই বোঝাতে চাইছেন যে সকালে রাজার মতো, দুপুরে প্রজার মতো, অবশ্যই রাত্রে পাখির মতো খেতে হবে, যত কম খেতে পারে আর কি। আচ্ছা, তো অর্থাৎ জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমেই আমরা ম্যাক্সিমাম যে রোগগুলো দেখতে পাচ্ছি সবই লাইফস্টাইল ওরিয়েন্টেড ডিজিজ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার সর্বোপরি আপনার ব্যক্তিগত জীবনে এই আয়ুর্বেদিক যখন আপনি প্রয়োগ করেছেন বা যেই প্রোডাক্টগুলো প্রয়োগ করেছেন তার দুই একটা অভিজ্ঞতার কথা আমাদেরকে একটু বলুন স্যার। প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস নিয়েই বলি। ডায়াবেটিসের বেশ কিছু পেশেন্ট রয়েছে আমার আন্ডারে, যাদের ইনসুলিন চলতো আগে, এখন বর্তমানে আর তাদের ইনসুলিন চলে না, কোনো ওরালি ট্যাবলেট কিছু চলে না, তারা শুধুমাত্র খাওয়া দাওয়ার উপরেই রয়েছে। একটা ঘটনা, ছোট ঘটনা, একটা পেশেন্টের আমার হয়েছিল। উনি আমার কাছে এসেছিলেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে ভুগছেন এবং ওনার ইনজেক্টেবল ইনসুলিন চলছিল, হিউম্যান মিক্সচার। উনি আসার পরে আমি তাকে আমাদের ডেল্টাস ফার্মার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট দেওয়ার পর উনি আমার কাছ থেকে মেডিসিন নিয়ে যান। আমি প্রথমে রিপোর্ট করাতে বলি, মেডিসিনগুলো দেওয়ার পর ওনাকে বলেছিলাম 15 দিন বা এই 30 দিন খাওয়ার পরে আপনি আবার ফার্দার রিপোর্ট করে নিয়ে আসবেন আমার কাছে। তো উনি 30 দিনের পরে রিপোর্ট করে উনি আমার কাছে আসেননি, উনি যে ডাক্তারবাবুকে দেখাতেন ওনার কাছে গিয়েছিলেন, ওনার কাছে গিয়ে ওনাকে দেখিয়েছেন, উনি যা অ্যাডভাইস দিয়েছেন সেই অ্যাডভাইস মতো উনি এসছেন। তার ঠিক 2 দিন পরে উনি আবার ফিরে আমার কাছে এসছেন, বলছে ডাক্তারবাবু দুঃখিত, আমি আপনার কাছে না এসে ওনার কাছে গিয়েছিলাম, তার একটাই কারণ আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না আয়ুর্বেদকে। তো আমি রিপোর্টটা নিয়ে ওনার কাছে গিয়েছিলাম, উনি আমাকে বললেন তুমি কি করেছো, তোমার ইঞ্জেকশন ইমিডিয়েট বন্ধ করো, তোমার ইনসুলিন চলছে ইনসুলিন বন্ধ করো। তো সেই ব্যক্তি এখন বর্তমানে ইনসুলিন বন্ধ, ওনার ওরালি ট্যাবলেট বন্ধ, উনি শুধুমাত্র খাওয়া দাওয়ার উপরে আছেন। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট যে ডাক্তারবাবু ওনাকে ইঞ্জেকশন দিয়েছিলেন তিনিই আজকে বন্ধ করেছেন, আমাকে করতে হয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জয় টপ টাইম। তো স্যার আমাদের এই যারা নাকি আমরা এই আয়ুর্বেদিক ক্যাম্পেনিংয়ে আছি তাদের প্রতি আপনার আগামী দিনে কি বার্তা থাকবে? মানুষকে ভালো জিনিস দিন, প্রকৃত আসল যে প্রকৃতির জিনিস সেই প্রকৃতির জিনিস হাতে তুলে দিন। আয়ুর্বেদ অনেক আছে, আয়ুর্বেদের নামে প্রচুর কোম্পানি রয়েছে, কিন্তু 100% অর্গানিক ভেষজ সেই জিনিসটা কিন্তু দেখে নেবেন, যাই আয়ুর্বেদ দিন না কেন। ভালো জিনিস দিন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে সচেতন করুন, সবাই যাতে সুস্থ থাকে। মানে ভালো পণ্য দিয়ে একটা রুগীকে সারাতে পারলে তার মুখের হাসিটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অবশ্যই একটা রুগী যখন সুস্থ হয়ে বাড়ি ফেরে, রুগীর আগে কিন্তু একজন ডাক্তারই হাসে। তো এই জায়গাতে আপনারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সাহায্য করছেন, আপনারাও এই মিশনে আপনারাও অঙ্গীকার করছেন। এই ক্ষেত্রে আপনারাও হাসুন আমাদের সাথে। সবাইকে ভালো রাখুন, আপনারাও ভালো থাকুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জয় টপ টাইম। জয় টপ। স্যার আমি টপ টাইমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আমরা আপনার সামনে আসতে পেরে সবচেয়ে আনন্দিত। স্যার আপনাকে টপ টাইম সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব, তা স্যার আপনার কাছে আশা করি আমরা এই তথ্যগুলো পাবো। অবশ্যই। স্যার আমার প্রশ্ন আপনার কাছে, আপনি শ্রী অভিজিৎ রায় মহাশয়, আমাদের কোম্পানির একজন অ্যাসোসিয়েট, বাঁকুড়া জেলার। টপ টাইম কোম্পানির প্রোফাইল সম্পর্কে যদি আমাদের কিছু গুটি কয়েক কথা বলেন স্যার, তাহলে আমরা একটু উপকৃত হই। টপ টাইম নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড অ্যাকচুয়াল ভেঞ্চার অফ। তো স্যার আপনাকে প্রশ্ন করছি, টপ টাইম কোম্পানির প্রোফাইল সম্পর্কে গুটি কয়েক কথা যদি আপনি আমাদের বলেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হই। অ্যাকচুয়াল এই মুহূর্তে সব থেকে পুরনো এক্সপিরিয়েন্স একটা কোম্পানি, 1985-এর কোম্পানি ডেল্টাস ফার্মা। তার একটা ডিভিশনের নাম হচ্ছে, যেটা আমরা কাজ করি, টপ টাইম কনজিউমার প্রাইভেট লিমিটেড। এই মুহূর্তে ভারতবর্ষে একমাত্র কোম্পানি যার সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, যার মধ্যে রয়েছে যেমন ধরুন নিজস্ব কাল্টিভেশন, ফার্ম টু ফার্ম মিশন যেটা আমরা বলি, নিজস্ব কাল্টিভেশন আছে, নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, নিজস্ব প্যাকেজিং ইউনিট আছে, এবং মার্কেটিংটাও নিজেরাই করে। এবং 1985 থেকে এরা থার্ড পার্টি ম্যানুফ্যাকচারার হিসাবে সারা ভারতবর্ষে প্রায় 20-22টা কোম্পানিকে এরা প্রোডাক্ট সাপ্লাই দেয়। অল ওভার ওয়ার্ল্ডে 17টা কান্ট্রিতে এরা কিন্তু এক্সপোর্টেরও বিজনেসটা করে। আচ্ছা। তো এই মুহূর্তে ইন্ডিয়াতে যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে তার কোনো কোম্পানির কিন্তু এথিক্যালি মার্কেট বা ট্র্যাডিশনাল মার্কেট কিন্তু নেই।
এই প্রথম কোনো কোম্পানি যার ট্র্যাডিশনাল মার্কেটের সাথে সাথে প্যারালালি তারা মার্কেটিং কাজটা করছে। এবং এখানে আপনি সব থেকে প্লাস পয়েন্ট যেটা আপনি রিজনেবিলিটি পাবেন এবং কোয়ালিটি জায়গাটা কোনো কম্প্রোমাইজ করবেন না। কোয়ালিটি একদম আপনি 100% এফিকেসি পাবেন প্রত্যেকটা। আচ্ছা, হু জিএমপি তো আছে না প্রত্যেকটা পণ্যের গায়ে? সার্টিফিকেট সেম যেটা বলবো যে এই মুহূর্তে ভারতবর্ষে টেবলিং ইন্ডাস্ট্রিতে এই ফার্স্ট কোনো কোম্পানি যে 100% অর্গানিকটাকেই কিন্তু প্রোভাইড করছে, সেকেন্ড কোনো সাবস্টিটিউট কোম্পানি নেই। আচ্ছা, বেশ স্যার, ধন্যবাদ আপনাকে। তো আপনি যেটা বললেন, তাহলে এই কোম্পানি এক্সপোর্টও করছে অলরেডি। আমরা যদি জেডিজিএফটি জয়েন্ট ডিরেক্টর জেনারেল ফরেন ট্রেড সেখানে গেলে ওটা মার্চেন্ট এক্সপোর্টার হিসেবে আমরা টপ টাইম কোম্পানি বা ডেল্টা ফার্মার নামটা পাবো। একদম একদম। এবং ধন্যবাদ স্যার। আরেকটা জায়গা বলে রাখি, যেটা হচ্ছে আপনি গো হোলিস্টিক, ইউএসএ কানাডা একটা কোম্পানি, সে তার সাইডেও যদি দেখেন সেখানেও দেখতে পাবেন কোম্পানি 3টে প্রোডাক্ট তাদের পেটেন্ট প্রোভাইড করে। আচ্ছা, কানাডিয়ান পণ্যের পেটেন্টটা মানে তিনখানা পেটেন্ট কোম্পানি, ওই কানাডিয়ান কোম্পানি গো হোলিস্টিক। আচ্ছা, গো হোলিস্টিকের সাইডে গিয়ে আপনি দেখতে পাবেন এই ডেল্টাস ফার্মা 3টে পেটেন্ট কিন্তু তাদেরকে প্রোভাইড করছে। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ স্যার। বাজারে তো অনেকগুলো আয়ুর্বেদিক কোম্পানি আছে, তো মানুষ কেন টপ টাইমের আয়ুর্বেদিক পার্টিকুলার পণ্যটা ব্যবহার করলে তাদের কি সুবিধা বা এক্সট্রা অ্যাডভান্টেজ, এই বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলেন। আপনাকে প্রথমেই বললাম যে রিজনেবিলিটি এবং কোয়ালিটি, এই দুটো জায়গা আপনি যদি কম্পেয়ার করেন, ট্র্যাডিশনাল মার্কেট এবং মার্কেটিং ডিভিশনে যেসব কোম্পানিগুলো কাজ করছে তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, কোয়ালিটির জায়গাটাতে আমি 100% এফিকেসির জায়গাটা একদম 100 পাবেন। রিজনেবিলিটি যেটা রেট, যেটা সেই রেটটাও কিন্তু আপনার এফোর্টের, মানুষের এফোর্ট করতে হবে। ধন্যবাদ। তো সেটা কি বলছিলেন আরেকবার স্যার একটুখানি বলুন আমাদের। এপিকেসি যেটা অন্য পণ্যের থেকে যে ডিফারেন্সটা গুণগত মান বা অন্য কোম্পানির চাইতে আয়ুর্বেদিক, সে বিষয় প্রসঙ্গ সেই জায়গাতে আপনি 100% এফিকেসির জায়গাটা পাবেন। এবং রিজনেবিলিটি যেটা আপনি যদি মার্কেটে ট্যালি করেন, বা কম্পেয়ার করি বা তুলনা করি অন্যান্য পণ্যের সঙ্গে, কোয়ালিটি এবং রিজনেবিলিটি দুটো কিন্তু মেনটেন করে গেছে, যেটা আদার্স কোন কোম্পানির কাছে কিন্তু সেটা পাবেন না। কারো রিজনেবিলিটি বেশি, কারো আবার দেখা যাবে রিজনেবিলিটি জায়গাটা সেখানে ধরুন আপনি অনেক বেশি, আমাদের রেটটা সেই তুলনায় অনেকটাই কম। আচ্ছা, ধন্যবাদ। কারণ সাধারণত আমরা জানতাম যে দেখুন যে একদম ট্র্যাডিশনাল পণ্যের ক্ষেত্রে দেখা যায় অনেক পণ্যের মানটা কম, কিন্তু সেই ক্ষেত্রে আপনি বলছেন যে টপ টাইম বা ডেল্টা ফার্মার যেই সব 100% ভেষজ পণ্য মার্কেটে অন্যান্য পণ্যর মতোই এবং ক্রয় ক্ষমতা মানুষের স্বাদ এবং সাধ্যের মধ্যে, তার জন্যই মানুষকে উচিত টপ টাইমের প্রোডাক্ট বা পণ্যের দিকে মানে ক্রয় করা। আচ্ছা, চলুন আরেকটি প্রশ্ন স্যার আপনার কাছে করব, যেটা হচ্ছে এই মাল্টি লেভেল বা ডাইরেক্ট সেলিং যেটা বলছেন এই ইন্ডাস্ট্রিটা, মানে এই পণ্যের উপর বেস করে আমরা জানি যে ডাইরেক্ট সেলিং অনেক ক্ষেত্রে। তো স্যার সেক্ষেত্রে আপনার এই বাণিজ্যিক পরিকল্পনাটি সম্পর্কে, মানে এই ডাইরেক্ট সেলিংয়ে কী সুবিধা, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের একটু মানে এই ডাইরেক্ট সেলিংয়ের ক্ষেত্রে যে রোজগারের যে বাণিজ্যিক প্ল্যান সম্পর্কে যদি স্যার কিছুটা বলেন সে বিষয়ে। এই মুহূর্তে আপনি যদি প্ল্যানের জায়গাটা ট্যালি করেন, অন্যান্য কোম্পানির সাথে যদি ট্যালি করেন, এই মুহূর্তে নট অনলি ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে যত কোম্পানি আছে তার সাথে যদি প্ল্যানের ট্যালি করেন, তাহলে সেই জায়গাতে দেখতে পাবেন যে আমাদের প্ল্যান অনেক উন্নত, অনেক স্বাধীনতা দিয়েছে, যেটার জন্য প্ল্যানটার নাম দিয়েছে ফ্রিডম বিজনেস প্ল্যান। এই নামেই আমরা বুঝতে পারি যে এখানে কতটা স্বাধীনতা দিয়েছে। ব্যক্তির স্বাধীনতা কোনো জায়গাতে কিন্তু কোম্পানি হরণ করে, এবং এখানে আপনি যে কোনো অ্যাসোসিয়েট এখানে দুহাত ধরে কিন্তু রোজগারের একটা অপরচুনিটি রয়েছে। এবং প্ল্যান যদি আপনি দেখেন যে কোনো কোম্পানির সাথে যদি ট্যালি করেন, এখানে কোনো রকম ধরনের বাধ্যবাধকতার জায়গাটা নেই। ধন্যবাদ। আরেকটি কথা বলি স্যার, এই যে বর্তমানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দেখছি অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তা টপ টাইম প্রাইভেট লিমিটেড সেই কেন্দ্রীয় রাজ্য সরকারের নিয়মনীতির পাশাপাশি তার আভ্যন্তরীণ পরিকাঠামো বা কতটা মজবুত আগামী দিনে টিকে থাকার জন্য, সেক্ষেত্রে যদি গুটি কয়েক কথা বলেন। এই মুহূর্তে আমরা গভর্নমেন্টের যে গাইডলাইন যেটা এসেছে এপ্রিল মাসে, যেটা লাগু হয়েছে, এই কোম্পানি আমাদের ডেল্টাস ফার্মা বা টপ টাইম কনজিউমার প্রাইভেট লিমিটেড 2016 সালে কিন্তু কোম্পানি ফার্স্ট লঞ্চ করেছে। আচ্ছা আচ্ছা, মার্কেটিং ডিভিশনে লঞ্চ। সেই জায়গাতে তখনই ফার্স্ট ইন্ডিয়া গভর্নমেন্ট এই নর্মস নিয়ে আসে, এবং সেই নর্মস প্রত্যেকটা নর্মস অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু কোম্পানি স্টার্ট করে। এবং এখন যা যা গভর্নমেন্টের গাইডলাইন আছে প্রত্যেকটা গাইডলাইন পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পালন করছে। সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত এদের গায়ে
কোনো কাদা ছেটানোর বা এদের থেকে আঙুল তোলার মতো কোনো জায়গা নেই। মানে যেখানে অনেকগুলো কোম্পানি কিন্তু ইতিমধ্যে শাটার ডাউন বা বন্ধ হতে চলেছে, যারা অবৈধভাবে বা যারা ইলিগাল ভাবে কাজ করছে তারা তো অবশ্যই চলে যাবে, এটা তো স্বাভাবিক ঘটনা। মানে ইলিগাল বলতে কি, নিজে ম্যানুফ্যাকচার না হওয়া নাকি না অন্যের কাছ ডাইরেক্ট সেলিং যদি কেউ ডেফিনেশন যদি জিজ্ঞেস করা যায় তাহলে সেখানে C2C মানে কোম্পানি টু কাস্টমার, C2C এইটা কি, এই রুলসটা কেউ মেনে চলে না। দেখা যায় যে ইনডাইরেক্ট সেলিং করছে, মানে অন্য ম্যানুফ্যাকচার থেকে মাল নিয়ে এসে থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিক্রি করছে, সেটা কিন্তু প্রপার ডাইরেক্ট সেলিং রুলস ব্রেক হয়। তো সেই জায়গাতে যেহেতু আমাদের কোম্পানির সমস্ত কিছু নিজস্ব, তার তো ধার করার কোনো জায়গাই নেই। C2C করছে এবং ডাইরেক্ট সেলিং, প্রপার যে ডাইরেক্ট সেলিং এর রুলস, সেই রুলস কিন্তু মেনে চলছে। সুতরাং এই জায়গাতে কোনো প্রশ্নই নেই। অর্থাৎ ভারত সরকারের বর্তমানে আইনটির মধ্যে সেটা উল্লেখ করা হচ্ছে, যদি কেউ খোদ ম্যানুফ্যাকচার হয় তিনি ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে ইনভলভ হতে পারবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর তাহলে স্যার আপনি যেটা বলছেন যে কোম্পানি যে বর্তমান রাজ্য কেন্দ্র সরকারের ক্ষেত্রে নিজে খোদ ম্যানুফ্যাকচার হওয়ার পাশাপাশি তাহলে এই কোম্পানি ব্যবসা চালিয়ে যেতে পারে। আর সেখান থেকে আরেকটি ছোট্ট প্রশ্ন জুড়ে দিচ্ছি, তাহলে মাল্টি লেভেল যে MLM করার জন্য সেই MLM এর প্ল্যানে অন্যান্য প্ল্যানের চাইতে সেই যে ফ্রিডম অফ বিজনেস প্ল্যান নিয়ে বলছিলেন, সে ব্যাপারে যদি দুই একটি লাইন আমাদের বলেন, গাইডলাইন্স, মূল টেকনিক্যাল সব মানে সুবিধাটা একটু বলুন স্যার। এখানে কোম্পানি যেটা রেখেছে সেটা হচ্ছে, আমরা ধরুন এখানে যে প্রোডাক্ট গিফট, ম্যাক্সিমাম কোম্পানি প্রোডাক্ট গিফটটা থাকে, তাদের কোম্পানির নিজস্ব যে প্রোডাক্টগুলো ধরুন তার ব্যাকডেটেড বা চয়েসের, মানে কোম্পানির চয়েসের প্রোডাক্ট দেওয়া হয়। কিন্তু এই জায়গাতে কিন্তু আপনি নিজে চয়েস করতে পারবেন যে আপনার কোনটা প্রয়োজন নেই। সুতরাং গিফটটাও কিন্তু কোম্পানি ওন চয়েস প্রোডাক্ট বা ওপেন চয়েসে রেখেছে। না এটা স্যার এক সেকেন্ড, এটা প্রোডাক্টের ক্ষেত্রে, আমি যে টেকনিক্যাল প্ল্যানের ক্ষেত্রে আমরা শুনেছিলাম যে এই কোম্পানি প্ল্যানটি এরকমই ফ্রিডম রোজগারের জন্য, যেখানে আমরা প্ল্যানটা একবার দেখেছিলাম যে নো ডিফারেন্সিয়াল কাউন্টিং, নো মেনটেনেন্স, এই বিষয়ের উপর একটুখানি আমি হাইলাইট। নো ম্যাচিং, নো মেইনটেনেন্স, নো ডিফারেন্সিয়াল কাউন্ট। অর্থাৎ সিঙ্গেল লেগ ইনকাম হচ্ছে, এটা মেনটেনও করতে হচ্ছে। সিঙ্গেল লেগে আপনি এখানে কিন্তু যার যে নন নেটওয়ার্কার সেও কিন্তু এখানে থেকে দুহাত ভরে রোজগার করার একটা অপরচুনিটি রয়েছে। অর্থাৎ ধরুন আমি জয়েন করলাম, আমি মাত্র 5,000 টাকা ব্যবসা দিলাম, আমার নিচে শ্যামল বা অমল বা আলী জাফরকে নিয়ে আসলাম, ওরা দেখা গেল প্রত্যেকে 20 লাখ টাকা করে রোজগার করে, মানে আমার থেকেও নিচে ভালো ভলিউম। সেক্ষেত্রে কোম্পানি কোনো ডিফারেন্সিয়াল কাউন্ট না করে ওই ব্যক্তির থেকেও যা আমার প্রাপ্য কমিশন সেটা আমাকে দেবে। ধন্যবাদ, ধন্যবাদ। শুধু একটা জিনিস, আমাকে মান্থলি যেটা একটা কনজামশন আমার বিক্রির উপরে 750টা মানে অ্যাক্টিভ বা চালু রাখতে হবে, মিনিমাম 2000 টাকা পারচেজ একটা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, টপ টাইমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ স্যার, আরেকটি প্রশ্ন, বর্তমানে মাল্টি লেভেল করতে এসে অনেকে ব্যর্থ হন, যে ব্যাপারটা মাল্টি লেভেল করতে আসলেই যেন অনেক নতুন নতুন অ্যাসোসিয়েশন, আজকে একটা এত সুন্দর প্ল্যান আছে, সেখানে মানুষ যে সিঙ্গেল লেগ ইনকাম, নো মেনটেনেন্স, নো ডিফারেন্সিয়াল কাউন্ট, এই শব্দগুলো টেকনিক্যাল মাল্টি লেভেলের জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে তো অতি অবশ্যই এই ধরনের প্ল্যান এই কোম্পানি প্রথম আপনি বা আপনাদের তরফ থেকে একবার শুনেছি যে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে এই ধরনের প্ল্যানগুলো। তো যাই হোক স্যার, তো এই মাল্টি লেভেল করতে সে কেন অ্যাসোসিয়েটরা ব্যর্থ হন বা রোজগারের থেকে বঞ্চিত হন, সেই ক্ষেত্রে যদি কিছু দুই একটা কথা বলেন। ব্যর্থ হওয়ার পিছনে অ্যাকচুয়াল অনেকগুলো কারণ। অ্যাকচুয়াল কোম্পানির যদি প্ল্যানে যদি সঠিক ইনকামের জায়গা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হতে পারে। প্রোডাক্টে যদি এফিসিয়েন্সি যদি না থাকে তার জন্য কিন্তু ব্যর্থ হতে পারে। আচ্ছা। এবং প্রপার নলেজ যদি না থাকে বা প্রপার এডুকেশন যদি না দেওয়া হয় অ্যাসোসিয়েটকে, সেক্ষেত্রে সে ব্যর্থ হতে পারে। সুতরাং প্রপার গাইড বা প্রপার নলেজ আমাদেরকে অ্যাসোসিয়েটদেরকে বেশি করে আমাদেরকে নলেজেবল করতে হবে। এবং কোম্পানির যে প্ল্যান আছে সেই প্ল্যানে কোন প্ল্যানে কত ইনকাম আছে, সেই ইনকাম যে স্ট্রাকচারটা সেটা আমাকে পুরো টোটাল তাকে স্কেচ করে দেখাতে হবে। মানে ইনকাম, বৈধ ইনকাম প্ল্যানের কথা বলছেন। হ্যাঁ, এবং সে থার্ড হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রোডাক্টের যে এফিকেসি আছে সেই এফিকেসির ব্যাপারটা তাকে ফার্স্ট হচ্ছে তাকে নিজের ইউজ করতে হবে, নিজের বাড়িতে ইউজ করতে হবে। ইউজ করার পরে তাকে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশন প্লাস দুই একটা প্রোডাক্ট ট্রেনিং করলো তাতে আরো নলেজ বাড়বে, অটোমেটিক্যালি আসবে। এবং তাকে যথারীতি স্টাডি করতে হবে। কেউ যদি বলে যে আমি এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমি হাজার টাকা ইনকাম করতে চাই, তাহলে সেই জায়গাতে তাকে প্রপার নলেজেবল হতে হবে এবং তাকে স্টাডি করতে হবে। প্রত্যেকটা ট্রেনিং সেশন অ্যাটেন্ড করতে হবে, তবে পরে সে কিন্তু গেইন করতে পারে। ধন্যবাদ স্যার। স্যার আরেকটি প্রশ্ন করছি আমি, যেটা হচ্ছে তাহলে আপনি যে রোজগারের কথা বললেন, অ্যাসোসিয়েটের যে রোজগার পাচ্ছে, এটা কি
ইনক্লুডিং জিএসটি বা টিডিএস অর্থাৎ সরকারি কি ট্যাক্স নিয়েই এই রোজগারটা কি মানে জেনারেট হচ্ছে? একদম একদম। আপনি যদি ইনভয়েস দেখেন, আমরা যখন মানে বৈধ ইনকামের ক্ষেত্রে আমি business যেটা যখন বলছি। আপনার এখান থেকে ট্রান্সফার করা হবে, আপনার একটা মেসেজ আসবে ফোনে, এবং সেই মেসেজে আপনি যদি ক্লিক করেন, সেই লিঙ্কে ক্লিক করেন, আমরা ইনভয়েস চলে আসবে, এবং ইনভয়েসে যদি আমি ভালো করে ফলো করি তাহলে দেখবেন পুরো টোটাল যা প্রোডাক্ট নিচ্ছে তার মধ্যে কিন্তু জিএসটি কোম্পানি পে করছে। আচ্ছা, এবং আপনি যেটা ইনকাম করবেন, আমরা যে মান্থলি যে ইনকামে যে রেজিস্টার হচ্ছে সেখানেও আপনি দেখবেন টিডিএস কেটে কিন্তু কোম্পানি আপনাকে পে করছে। অর্থাৎ রেভিনিউ বা রাজকর দিয়ে বা শুল্ক দিয়ে বা ট্যাক্স দিয়ে সেটাকে মানে বৈধতার যেটা বলছেন। ধন্যবাদ স্যার। তো সর্বশেষ আপনার তাহলে আমাদের অ্যাসোসিয়েটের প্রতি আপনার কি বার্তা থাকবে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে, যেটা আমাদের পাথে হয়ে থাকবে সে বিষয়ে একটু আমাদের বলুন, কি বার্তা থাকবে আমাদের জন্য, সকলের জন্য স্যার? বেশি বেশি করে মানুষকে এই টপ টাইম সম্পর্কে অবগত করুন, এবং টপ টাইমে যত বেশি সংখ্যক মানুষকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন বা তাকে তার উপকার বা উপকৃত করতে পারবেন যত সংখ্যক মানুষকে, তাহলে আপনিও সমৃদ্ধ হবেন, এবং যারা এই প্রোডাক্ট ব্যবহার করবে তারাও কিন্তু আগামী দিনে টপ টাইমের সাথে বেশি বেশি সংখ্যক মানুষ জুড়বে। সুতরাং টপ টাইমকে মাথায় রেখে টপ টাইমকে আরও যাতে আগামী দিনে এগিয়ে নিয়ে যায়, মানে জনসাধারণের মধ্যে আরও যেতে আয়ুর্বেদিক ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করা যায়, ক্রমবর্ধমান বৃদ্ধি, অ্যাওয়ারনেসটা বাড়িয়ে সেটা করতে হবে। তাতে যত সেল ভলিউম হবে সেই বেসিসে ডাইরেক্ট মার্কেটিং সেলিংয়ের যে সিস্টেম অনুসারে সেই আপলাইন বলুন ডাউনলাইন বলুন তাদের রোজগারটি সেইভাবে তারা মানে উপলব্ধি করতে পারবে। একদম। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য নমস্কার। নমস্কার।